শেখ হাসিনার ফিরে আসার ঘোষণা এবং তার প্রতিক্রিয়া বাংলাদেশের বিভিন্ন মহলে, সরকারি মহল চুপ। তবে বিএনপির যারা শীর্ষ নেতা এবং জামাত থেকে শুরু করে এনসিপি সবাই বলছে বিচার করতে হবে, কিন্তু আসতে দেওয়া যাবে না। সব মিলিয়ে আপনার কি মনে হচ্ছে গত 2 দিনে যা ঘটে গেল? রাস্তাঘাট মানুষ গরম করে ফেলছে যে ওনার ফাঁসির আদেশ বাস্তবায়ন করতে হবে, ফাঁসি দিতে হবে, 1 বার না 2 বার দিতে হবে, 3 বার দিতে হবে, অনেক কিছু বলাবলি হচ্ছে। তাহলে এইটাকে আপনি এদের এই হইচইটা চালাবেন নাকি ওনাকে ফাঁসি দিবেন? যদি ফাঁসি দিতে চান, এখন উনি যখন বলছেন যে আমি নিজেই যে, উনি তো বলেন নাই যে আমি বাংলাদেশে যে আন্দোলন করব, উনি তো বলেন নাই যে আমি বাংলাদেশে এসে বর্তমান সরকারকে ফেলে দিব, জামাতকে কুচুয়াটা করবো, তা তো বলেন নাই। উনি বলেছেন কি, ওনার যে ইন্টারভিউটা আমি পড়লাম রয়টার্সে, সেখানে উনি বলেছেন আমি দেশে যে সারেন্ডার করবো। সারেন্ডার কার কাছে করবে ভাই? গভর্নমেন্টের কাছে তো করবে, আইনের কাছে তো করবে, আদালতের কাছে তো করবে। তাহলে যে কাজটা করার জন্য আপনারা এত চিল্লাচিল্লি করছেন, সরকারি দল, সরকার, বিরোধী দল সবাই চিৎকার চেঁচামেচি করছেন যে শেখ হাসিনাকে আনতে হবে। এখন যখন উনি নিজে বলছেন আমি যাব, তখন তারা বলছে না আনা যাবে না, না এভাবে আনা যাবে না, ওভাবে আনতে হবে, সেভাবে আনতে হবে, না আসতে দেওয়া যাবে না। কেউ দেখলাম যে আসলে পরে তাকে এয়ারপোর্টেই তাকে দেখে অনেক কিছু করে ফেলাবে তারা। এগুলি কেন? এটা হলো ওই কারণে হয় অনেক সময়, ওই যে এদের মধ্যে একজন আতঙ্ক তৈরি হয়েছে। উনি আসতে চেয়েছেন, এরা ভয় পেয়ে গেছে। আমার কাছে আমি তো অবাকই হয়েছি। আমি প্রশ্নটা করছি যে সরকার কি বিচলিত কিনা, সরকারকে তো ওয়েলকাম করা উচিত। প্রথম দিন দেখলাম যে আইসিটির যিনি চিফ প্রসিকিউটর আছেন, উনি বলছেন যে ডিসেম্বরে উনি এখনই আসুন। তো শুনে আমি খুশি হয়েছি যে ভালো, উনি চান যে আসেন। কালকে দেখলাম বললো না এইভাবে তো আসতে পারবেন না, সরকারের মাধ্যমে আসতে হবে। আরে ভাই, সরকারের মাধ্যমে আনেন আর যেভাবে আনেন, যিনি আসতে চান, আপনি আনতে চান, ওই সরকার যদি দিতে চায়, তখন আবার যাকে আনা হবে তিনি আসতে চান কিনা, তিনি মুসলামসে করেন কিনা, এগুলো অনেকগুলো ইস্যু আছে। কিন্তু সবচেয়ে যেটা প্রধান ইস্যু, যাকে আমরা আনতে চান, উনি যখন নিজে বলছেন আমি যেতে চাই, তখন তো দুই সরকারেরই উচিত তড়িৎ গতিতে ওনার আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের ব্যবস্থা করা। আমি তো মনে করি যে ভারতে বাংলাদেশের যে দূতাবাস আছে, তাদের উচিত হাই কমিশনার কাজ, তাদের উচিত হবে ওনার জন্য একটা ট্রাভেল ডকুমেন্ট তৈরি, সবসময় জন্য তৈরি করে রাখা। উনি যখনই আসবেন সেটা ডেট দিয়ে দিন, হয়ে গেল। উনি তো সরকারের এবং বিরোধী দলের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে সহজ করে দিচ্ছেন। সহজ করে দিলে সেই সহজ জিনিসটা নিতে, গ্রহণ করতে ভয় কেন পায়, এটা আমি বুঝি না। এবং তাদের এই লাফালাফি দেখে আমি একটু হতাশ হয়েছি। হতাশ হয়েছে এই কারণে যে এই লোকগুলি যাদেরকে আমরা ক্ষমতায় বসিয়েছি এবং যারা নিজেরা ক্ষমতায় বসতে চেয়েছিলেন এবং ভেবেছিলেন তারাই বসবেন, এরা যে এত দুর্বল, এটা ভাই আমার চিন্তার মধ্যে ছিল না, সত্যি কথা বলতে। মানে দেখেন, 213টা আসন পেয়েছে বিএনপি, 77টাই ধরি আমি, কারণ ওই যেগুলি এনসিপি পেয়েছে ওগুলো জামাতেরই ভোট। 77টা আসন পেয়েছে জামাত এবং এনসিপি মিলে। এই যে এত শক্তি, এত শক্তি এত শক্তি আসবে থেকে জনগণের ভোটেই তো। তাহলে যে জনগণ তাদেরকে ভোট দিয়েছে বলে তারা মনে করেন, সেই জনগণের মধ্যে আস্থা, তারা কেন ভয় পাচ্ছেন যে আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ে নেতাকর্মী আছে তারা অনেক কিছু করে ফেলাবে, ওই ভোটে তারা কেন পাচ্ছে? ওগুলো কিছু নাই। অনেক বিএনপি নেতা, অনেক জামাত নেতা বলে যে আওয়ামী লীগের লোক কিনে কিনা একজন, তো যে যাদের লোক নাই, যাদের দলকে আপনারা নিষিদ্ধ করে রাখছেন, দলীয় কোনো কর্মকাণ্ড নাই, সেই দলের দণ্ডপ্রাপ্ত নেতা দণ্ড গ্রহণের জন্য দেশে আসতে চান, ভয় পান কেন ভাই? আমি এটা বুঝি না। আমি ওনাদের উপর একটু হতাশই হয়েছি। তাহলে কি ওনারা আসলে অতটা শক্তিশালী নন? তাহলে কি ওনারা কেবলই ফাঁপানো বেলুন? আমি জানি না। মানে তাহলে এইগুলো কি সব শো অফ, যে শেখ হাসিনা বিচার চাওয়ার জন্য মাঠ গরম করা হয়, তাকে ফাঁসি দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে, তার গ্রহণযোগ্যতা শেষ? এই যে আমরা দেখলাম যে এনসিপির পক্ষ থেকে গতকালও বিচার দাবি করা হলো, তো বিচার দাবি করছে, আসতে দেওয়া হচ্ছে না, মাঝখানে ফারাকটি আসলে কোথায়? আর আপনি বলছেন যে দুই সরকারেরই উদ্যোগ গ্রহণ করতে হবে, ভারত সরকার এবং বাংলাদেশ সরকার, তাকে ফিরিয়ে আনার জন্য। এবং তিনি যখন নিজেই বলেছেন, শেখ হাসিনা নিজেই বলেছেন যে আমি আত্মসমর্পণ করতে চাই, সেখানে ভারত সরকারের কি করা আছে? এখানে ভারত তাকে ছেড়ে দিবে, আপনি যান।
এটাই তো আর কিছুটা। উনি তো ভারতটা ভারতের বলেনি, ভারতটা বলেনি যে আমি না, আটকে রাখছি। ওনাকে ভারত তাকে কিভাবে রেখেছে, তার স্ট্যাটাসটা কি, এটা কিন্তু আমরা কেউ জানি না। ভারত সরকার কিন্তু একবারের জন্য বলেনি যে তাকে তারা কিভাবে রেখেছে। তাকে কি তারা বন্দি করে রেখেছে, তাকে কি গৃহবন্দী করা হয়েছে, সে কি ওনাদের অতিথি, উনি কি ওনাদের অতিথি হলে কোন ধরনের অতিথি, মুক্ত অতিথি নাকি গুপ্ত অতিথি, এগুলি কিন্তু কোনোটাই ক্লিয়ার না। ক্লিয়ার না এই কারণে গত 2 বছরে তার তো একটাও ছবি আমরা দেখিনি। কেউ দেখেছে, কোনো মিডিয়া দেখেছে? দেখেন, যে কয়টা ইন্টারভিউ তার হয়েছে, একটা ইমেলের মাধ্যমে হয়েছে, আর একটা টেলিফোনের মাধ্যমে হয়েছে। উনি যদি অতিথি হিসাবে মুক্তই থাকেন, তাহলে তো রয়টার্স এর সাংবাদিক যে ওনার সঙ্গে সরাসরি ইন্টারভিউ নিত, সেই ইন্টারভিউতে আমরা ছবি দেখতাম, রয়টার্স এর ছবি দিত, ছবি দেখাতো। তো তা তো তারা কেউ করেনি। তার মানে কোন বাইরের সাংবাদিকের কাছেও কিন্তু ওনার মানে আপনার একসঙ্গে মিলিত হওয়ার মতো কোনো বিষয় নাই। নাই কেন? এই বাধাটা কি শেখ হাসিনা নিজে দিয়েছেন, নাকি এটা ভারত সরকার দিয়েছেন, এটা তো আমরা জানি না। তবে উনি 8-10 জন অতিথির মতো যে নন, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। আর তো অতিথির কারণে তো অন্তপক্ষে রয়টারের সাংবাদিক তো যেতে পারতেন, ওনাকে তো টেলিফোনে ইন্টারভিউ নিতে হচ্ছে কেন? তার মানে উনি কাউকে দেখা দিচ্ছেন না। কেন দেখা দিচ্ছেন না? উনি কি আসলে সুস্থ না? উনি কি অসুস্থ? ওনার কি চেহারা খারাপ হয়ে গেছে? ওনার সঙ্গে আপনি মনে করেন ভারত সরকার, ভারতের মধ্যে ওনাকে কে মারবে? ভারত তো নিজে থেকে আটকে রাখছে। আচ্ছা, ভারতের প্রধানমন্ত্রী কোথায় থাকেন, এটা কি লোকে করা যায় না? লোকে করে না। ওদের তো কয়েকটা ক্যাটাগরি নিরাপত্তা আছে, ওনাকে নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে হয়েছে। এখন নিরাপত্তা ভেদ করে যে যদি কেউ তাকে হত্যা করতে চায়, কারা করবে? কারা? ভাই এগুলি হলো জানেন, এগুলি আসলে ওনারা একটা যুক্তি বানাচ্ছেন। আমি এই যুক্তিগুলিকে খুব একটা গ্রহণ করি না। বাট আমি মনে করি এটা ভারতের উচিত যে বলে দেওয়া যে তার স্ট্যাটাসটা কি হবে। ঠিক অতিথি, অতিথি সে কি প্রকাশ্যে যেতে পারছে? কোথায় যেতে পারছে? ওনার সঙ্গে অনেকে বলে যোগাযোগ হচ্ছে, কেউ ওনার সঙ্গে দেখা করতে পারছে। এই স্ট্যাটাস গুলো কেন ভারত বলে না? বলা উচিত আমি মনে করি। পাকিস্তানে অবস্থানরত আমাদের বাংলাদেশে একজন বাংলাদেশের ভদ্রলোক আছেন, মাসওয়াত আহসান। উনি একটা কথা বলেছেন যে রয়টার্স, এপি, এই সমস্ত আন্তর্জাতিক মিডিয়ায় যখন বাংলাদেশ সংক্রান্ত কোন নিউজ বের হয়, তখন উনি প্রথমে দেখেন এটা লিখেছে কি, মানে সাংবাদিকটা কি। সংবাদ মাধ্যমটা দেখার পরে উনি দেখেন সাংবাদিকটা কি। সাংবাদিকটা যদি কোন রকম হিন্দু ধর্মাবলম্বী কেউ হয়, যদি বোঝা যায় যে উনি ভারতের বংশজাত অথবা ভারতের এখান থেকে অরিজিন তার ভারত, যেরকম উনি দেখেন, তাহলে ওটা কোনো অতটা গুরুত্ব দেন না। আর যদি দেখেন ওয়েস্টার্ন কান্ট্রি কোনো সাংবাদিক করেছেন, তাহলে ওটাকে উনি গুরুত্ব দেন। এটা উনি বলেছেন। এখন ওনার কথা না আমি আলোচনা করছেন। বাট আমার কথা হলো যে এই কথাটা যারা বলছে, এটা তো 5 জন লোক দেখছে, দেখার পর তাদের মধ্যেও কিন্তু এর একটা প্রতিক্রিয়া হয়। তারাও কিন্তু ভাবে, হ্যাঁ তাই তো, তাহলে ওনারা কি তাহলে ভারতের পারপাস সার্ভ করতেছেন এই ইন্টারভিউর মাধ্যমে? এটাও হতে পারে। এই ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে সরকারের উপর হয়তো ভারতকে চাপ দিচ্ছে, এটাও হতে পারে। অথবা ভারত সরকারও তো শেখ হাসিনাকে বলতে পারে যে আপনি এই ধরনের কথা বলেন, বললে পরে সরকার একটু পাজলড হবে, পাজলড হলে পরে তা যে মানে আমাদের কথা, আমাদের যে স্বার্থটা, সেটা হয়তো আমরা পেয়ে যাবো, অথবা আমরা বার্গেন করতে পারবো, হতে পারে। আবার কোনো কিছুই নাও হতে পারে, কারণ বিষয়টা তো আমি আপনি কনফার্ম হয়ে বলতে পারছি না। আমরা একটা ইন্টারভিউ দেখছি, আমরা একটা কমেন্ট দেখছি, আরেকজনের একটা বক্তব্য দেখছি, এবং তার সঙ্গে মেলানোর চেষ্টা করছি। কাজেই আমরা তো ক্ষুদ্র মানুষ, আমাদের মাথাতে বুদ্ধি কম, কাজে আমরা বেশি মেলাতে পারি না। কিছু কিছু যাওয়ার পর আমরা টায়ার্ড হয়ে যাই, তখন আমরা দর্শকের উপরে ছেড়ে দিই যে দর্শক মিলিয়ে নি। আমি মাসুদ কেবল এতটুকু বুঝলাম, আপনি পান্না এতটুকু বুঝলেন, মাসুদ হাসান কি বলছেন এটাও শুনলেন, আবার রয়টার্স কি বললো এটাও শুনলেন, আবার দেশে এটার প্রতিক্রিয়া কি হচ্ছে এটাও দেখছেন, আবার সরকার কি বলছে। যখনই এনডিটিভি কে সাক্ষাৎকার দিল, তারপরে দেখলাম সরকারের একটা তথ্য বিবরণী যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না, এটা কিন্তু প্রচারের পরের দিন দিচ্ছে। আবার এবারও যখন নাকি রয়টার্স ইন্টারভিউ দিল, ইন্টারভিউ প্রচারিত হওয়ার পরের দিন সরকার তথ্য বিবরণী দিচ্ছে যে ওনার বক্তব্য প্রচার করা যাবে না। যদি যাবেই না, তার আগের দিন বলতেন, প্রচার হওয়ার পরের দিন এটা বললে কি না, তত কাম হয়ে গেছে। তো এখন আমি আবার সরকারের অবস্থান ভালো মতো বুঝি না যে ওনারা এটাই বা দেন কেন বারবার, এবং এটাই কি প্র্যাকটিক্যাল কিনা। আপনারা যদি বাংলাদেশের পত্রিকা প্রচার করতে দিলেন না, বাংলাদেশে আজকাল তো লোক অনলাইনে পত্রিকা পড়ে, বললে বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার,
অথবা যুগান্তর, সমকাল, ইত্তেফাক, মানব জীবন, এরা কেউ হয়তো সরকারের আদেশ, সরকার মানে আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারা শেখ হাসিনা সংক্রান্ত রয়টারের এই নিউজের আদ্যপান্ত অথবা কোনো কিছু একটা অংশ বিশেষ কিছুই প্রচার করলো না, করলো না। কিন্তু এদেশের মানুষ কি জানতে বাকি আছে যে কি বলছে, তারা এটা কোথায় পড়ছে? তারা তো এটা পড়ছে রয়টার্সে। রয়টার কি এখানে অ্যাভেলেবল না? আচ্ছা, রয়টার্সে ইংরেজি পড়তে পারি না আমি। রয়টার্সের এই লেখাটি 134টা গণমাধ্যমে হুবহু পাবলিশ হয়েছে, রয়টার্সের রেফারেন্স দিয়ে। রেফারেন্স হয়েছে, তাহলে সেগুলি হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি ইংরেজি পড়তে পারি না। বাংলায় কি ভারতের পত্রিকা আনন্দবাজারে প্রচারিত হয়নি, ভারতের আজকাল পত্রিকা প্রচারিত হয়নি, এবং সেগুলি কি আমার দর্শককে ওটা কেনার জন্য কলকাতায় যেতে হয়? এখন মোবাইলে টিপ দিলেই পায়। তাহলে তারা কি করবে? তারা তো তখন আর বাংলাদেশের পত্র পত্রিকাগুলো পড়বে না, বাংলাদেশের মিডিয়াগুলো দেখবে না। তারা প্রকৃত খবর জানার জন্য ভারতের মিডিয়ার প্রতি নির্ভরশীল হয়ে যাবে, বিদেশি মিডিয়ার প্রতি নির্ভরশীল হয়ে যাবে। তাহলে এই ইন্টারনেটে যখন দেখবে, ইন্টারনেটে তো বিজ্ঞাপন যায় প্রচুর, যখন বিজ্ঞাপন দেখবে যে সবাই খালি ভারতের মিডিয়া দেখছে অথবা বাইরের মিডিয়া দেখছে, তখন তো তারা বাংলাদেশের মিডিয়ায় তারা বিজ্ঞাপনও পাবে না। বিজ্ঞাপন না পেলে বাংলাদেশের মিডিয়াগুলি আরো মরার দশায় যাবে। তাহলে সরকারের সিদ্ধান্তটা, এটা তো বাংলাদেশের যে মিডিয়াগুলি আছে তাদের বিপরীতে যাচ্ছে। তারা তো বিদেশি মিডিয়াকে এনকারেজ করতেছে, বিদেশি মিডিয়ার অর্থ প্রাপ্তির ক্ষেত্রে সহায়তা করতেছে, দেশীয় মিডিয়াকে মেরে ফেলার চেষ্টা করতেছে। তো সরকারের এই ধরনের আচরণই বা কেমন? সরকার কি তাহলে বিদেশি মিডিয়ার জন্য কাজ করতেছে আমাদের মিডিয়াকে বাদ দিয়ে? এটাও কিন্তু একটা প্রশ্ন। আমাদের তথ্য মন্ত্রণালয় কি আমাদের মিডিয়ার জন্য একটা প্রতিবন্ধকতা এবং বৈরী অবস্থা তৈরি করার জন্য বসে আছে? ভাই বুঝি না আমি এগুলো। না, এইগুলো করে কোনো লাভ হয়? আওয়ামী লীগ সরকারের সময় তো আজকে যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, যিনি নির্বাসনে ছিলেন, তার বক্তব্য প্রচারেও নিষেধাজ্ঞা দিয়েছিল। তো তারেক রহমান তো প্রতিদিন 2টা-3টা করে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বিএনপি নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করতেন। তার সেই বৈঠকের খবর আবার ফলাও করে গণমাধ্যমগুলোতে আসতো। এই ধরনের নিষেধাজ্ঞা দিয়ে, এই ধরনের তথ্য বিবরণী দিয়ে সরকার কি আসলে নিজের দুর্বলতা প্রকাশ করছে না সবসময়? সেটা আওয়ামী লীগ সরকার হোক আর বিএনপি সরকার হোক। অবশ্যই করছি। এইগুলো জানেন কি, আমরা একটা পরিবর্তনের আশায় একটা আন্দোলন করেছি, অনেক এখানে স্যাক্রিফাইস ছিল সবারই। কিন্তু সেই পরিবর্তন আমরা যে দেখলাম, খুব দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, কোনো পরিবর্তন হয় নাই। আমি এই সরকারে যারা আছেন তাদেরকে বলছি, ভাই আপনারা কোনো পরিবর্তন করতে পারেননি। যে কোনো একটা বিষয় আপনি যে কোনো একটা পাবলিককে জিজ্ঞাসা করেন যে আওয়ামী লীগ আমলে এই ব্যাপারে কেমন ছিল, দেখেন তারা কি বলে, একই কথা বলবে। এটাও তো সত্য কথা। আওয়ামী লীগের 15.5 বছরে বিএনপি তেমন কোনো আন্দোলন করতে পারেনি। সেটি সরকারি দলের বিভিন্ন শৃঙ্খলা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হোক বা ক্যাডার বাহিনী হোক, তারা করতে দেয়নি, বাধা দিয়েছে। আবার বিএনপিও যে সত্য কথা, সেভাবে নেতৃত্ব দিতে পারেনি আন্দোলনে। সেই জায়গা থেকে তো একটা কথা উঠেছিল যে বিএনপি কে আসলে টিকিয়ে রেখেছে আওয়ামী লীগ। মানে সকাল হলেই আওয়ামী লীগের নেতা কর্মীদের যেভাবে সভা সমাবেশে বক্তব্য শুরু করতো, মানে 365 দিন গেছে তাদের বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করে, বিএনপি ওইভাবে আলোচনায় ছিল। যাই হোক, এখন আমার প্রশ্ন হচ্ছে যে আসলে সামনে কি হতে পারে? শেখ হাসিনা যদি সত্যি সত্যি ফেরেন যে কোনো ভাবে, তাতে কি আসলেই খুব বিশাল কিছু হয়ে যাবে, কিয়ামত ঘটে যাবে? মানে এত ভয় পাচ্ছে কেন সরকার বা অন্য দল যারা রয়েছে? তাদের দুর্বলতাটা কোথায় আমি জানি না, ভয় পাচ্ছে কিনা তাদের নিজেরা স্বীকার করে না তাদের ভয় পাচ্ছে। তারা তো মনে করে যেন কোনো সমস্যা হবে না, তো সমস্যা হবে না তো এই সমস্ত উল্টাপাল্টা কাজ করেন কেন? আর আরেকটা জিনিস হলো যে শেখ হাসিনা আসলেই দেশে অনেক কিছু হবে, আমি তা মনে করি না। শেখ হাসিনা আসলে যেটা হবে, আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে এক ধরনের উদ্দীপনা তৈরি হবে, এক ধরনের মানে আপনার আপনি কি বলবো এটাকে, এনার্জি হয়তো বা আসবে, এটা ঠিক। কিন্তু সেই এনার্জিটা বেশিক্ষণ থাকবে না। বেশিক্ষণ থাকবে না এই কারণে, এনার্জি আসতে পারে 2 দিন 3 দিন, তারপরে তারা সবাই ঝিমায় যাবে। আমরা কিন্তু ভেবেছিলাম যখন নাকি খালেদা জিয়াকে জেলখানায় নিয়ে যাওয়া হলো, তখন অনেকে বলেছিল যে জেলখানায় নিতেই পারবে না। তারপরে বলেছিলেন যে নিলেও গভর্নমেন্ট টিকতে পারবে, রাখতে পারবে না। তো সবই তো হয়েছে ভাই। বিশাল লোক তার গাড়ির সঙ্গে গেছে, প্রায় 2 কিলোমিটার 3 কিলোমিটার লোক তার গাড়ির সঙ্গে গেছে, জেলখানায় ঢুকাই দিয়েছে। এইটা করছে, আর তো কিছু করে নাই। তারা কি জেল ভাঙতে গেছে? ভাঙতে যায় না। আদালত ভাঙতে গেছে? তাও যায় নাই। তো ওই লোকগুলো আবার হাইডে হাইডে চলে আসছে, তারা গেছে। এইগুলি বাংলাদেশের পলিটিক্স এরকমই হয়। এখানে কেউ কারোর জন্য জীবন দিয়ে যায় না, যেগুলি জীবন যায় একটু হুজুগে যায়। এবং শেখ হাসিনার ক্ষেত্রে আমার ধারণা তাই হবে, একটু বেশি কিছু হবে না। কারণ আওয়ামী লীগ যদি অতটাই সিরিয়াস হইতো, আপনি একটা কথা ভাবেন না, কারণ 23শে জুন
আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, তারা প্রতিষ্ঠা বার্ষিকী ঘোষণা দিল, দেওয়ার পর সরকার বিরাট ব্যবস্থা নিল, শ্বাস রব দিল, 6টা জেলায় আর্মি নামাই দিল, অমুক করলো তমুক করলো। আমরা সমালোচনা করলাম কেন আর্মি নামাইলেন। আচ্ছা 6 জেলার আর্মি নামাইছে, উপজেলার পর্যায়ে আর্মি ছিল, অন্যান্য জেলাগুলিতে আর্মি ছিল, কোথাও কোনো মিছিল মিটিং হয়েছে? হয় নাই তো। সরকার যদি এই ব্যবস্থা না নিত তাও হইতো না, সরকার এই ব্যবস্থাগুলো না নিলে তাও হইতো না, আমি মনে করি হইতো না ভাই, হইতো না। এই কারণে আওয়ামী লীগের মধ্যে যারা নাকি নেতা কর্মী সারা দেশে আছে, তারা মাঝে মাঝে ক্ষিপ্ত হয়ে যায়, মাঝে মাঝে উত্তেজিত হয়, কিন্তু তারা সংগঠিত ভাবে উত্তেজিত হয় না। এদের সংগঠিত ভাবে তারা একসঙ্গে নাই, এটা রিয়েলিটি। কারণ যখনই তারা সংগঠিত মাঠে নামতে যায়, তখন অনেকের মধ্যে প্রশ্নটা আসে, আমরা কার জন্য লড়াই করছি, দলের জন্য নাকি কতিপয় নেতার জন্য? এবং এই নেতাগুলি কোন নেতা? যে নেতাগুলো আমাদেরকে বিপদের মুখে ফেলে নিজেদের লুটকৃত টাকা পয়সা নিয়ে বিদেশ চলে গেছে, তারা সবাই লুটপাট করে গেছে দেশ থেকে ভাই। এবং এই টাকা দিয়ে তারা ওখানে না খাই থাকে, তাহলে তো খাওয়াই কে? শেখ হাসিনাকে না হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট খাওয়ায়, অন্য যে সমস্ত মন্ত্রী আছে তাদের কে খাওয়ায়? ইন্ডিয়ান গভর্নমেন্ট খাওয়ায় তো না। বিদেশে মাটিতে থাকতে টাকা লাগে না, এই টাকা আসে এখান থেকে। তারা প্রচুর এমন লুটপাট করে তারা গেছে এখান থেকে, তাদের টাকা। যেমন নানক ধরেন, নানক, বাহাউদ্দিন নাসির, এদের তো রাজকীয় জীবনযাপন আমি শুনেছি। তো এদের এই টাকা আসে থেকে। এবং যদি তাদেরকে আবার নেতা বানাইতে হয়, কিন্তু ওবায়দুল কাদেরকে এসে আবার নেতা বানাইতে হয়, তাহলে দেশের মানুষ, সাধারণ মানুষ কেন মাঠে নামবে? মাঠে নামবে না তো। শেখ হাসিনা কি একবার বলেছে আমি ওই নেতৃত্বের কারণে আমার আজকে এই দুরবস্থা? শেখ হাসিনার গ্রহণযোগ্যতা আছে, ওবায়দুল কাদের কি আছে, বাহাউদ্দিন নাসিমের আছে, নানকের আছে, জাহাঙ্গীর কবির নানকের ওই গ্রহণযোগ্যতা আছে দেশে? নাই। অথচ নেত্রীর কাছে তারাই সবচেয়ে প্রিয় লোক। তো তারা যদি বলে যে আমার নেতৃত্বে তার ওদের নিয়ে আছে, তাহলে তার জন্য আমরা কোনো মাঠে নামবো না। যখন শেখ হাসিনা তাকে এক দেখার জন্য যাবে, তারপরে দেখবো সবাই ঘুমাই পড়ছে। অনেক অনেক ধন্যবাদ সাংবাদিক মাসুদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনারা যারা শুনছিলেন সে ভালো থাকবেন এবং অবশ্যই চোখ কান খুলে রাখতে হবে। তার দিক থেকে আমরা যেসব খবরাখবর পাই, আমরা এমনও কিছুক্ষণ আগে আপনার এই অনুষ্ঠানের আগে আমরা দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতির ইন্টারভিউ করছিলাম। তিনি বলছেন যে তার প্ল্যান সমস্ত ফাইনাল, ইন্টারন্যাশনাল মিডিয়া অনেকগুলো তার সঙ্গে থাকবে এবং তিনি পদ্মা সেতু হয়ে সড়ক পথে ফেরার পরিকল্পনা করছেন। এটা আমরা শুনতে পেলাম। আপনার কাছে স্যার আমার প্রশ্ন, তিনি কি আসলে ফিরছেন কিনা, কি মনে হয়, আপনার কি মনে হয়? আমি আওয়ামী লীগের দিক থেকে তো আপনি খবর বলতে পারেন না, আমার সার্বিক বিশ্লেষণে কি মনে হয় তিনি ফিরছেন কিনা? আর ফিরলে বাংলাদেশের পরিপ্রেক্ষিত কি হতে পারে? গভর্নমেন্ট কি এটাকে অ্যাকসেপ্ট করবে নাকি বাধা দিতে পারে? আপনি কি মনে করেন? আপনার একটু বিশ্লেষণ জানতে চাই ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। আপনাকে অনেক ধন্যবাদ পূর্ণিয়া, এবং আপনার দর্শকদেরকে আমার শুভেচ্ছা। দেখেন, আপনি যে প্রশ্নটা করেছেন, প্রশ্নটা অনেক ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে, এর সাথে পলিটিক্যাল ইস্যু তো আছেই। প্রথমত হচ্ছে যে আমরা ঠিক জানি না হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড। উনি বহুদিন থেকে এত তারিখে আসবেন, অত তারিখে যাবেন, এগুলো বলছেন। আপনাকে আপনার মনে আছে, আপনার স্মরণ করার দরকার নেই, এই পার্টিটা মানে আওয়ামী লীগের যত টপ নেতা কেউই কিন্তু এখানে নেই, কোনো টপ নেতা এখানে নেই। দু একজন যারা আছেন তারা টপ নেতা কিনা আমি জানি না, যারা জেলের মধ্যে আছেন, আর দু একজন তারা অ্যাসোসিয়েটেড যারা থাকে, কিন্তু কোনো মন্ত্রী পর্যায়ে এক্সেপ্ট 1 or 2 কিন্তু টপ নেতারা এখানে নেই, তারা সব চলে গেছে, দেশ ছেড়ে চলে গেছে। এবং মিডল র্যাঙ্কিং নেতারাও নেই, মিড র্যাঙ্কিং নেতারাও নেই, যারা এই দলকে আটকে রাখতে পারবে, ধরে রাখার মতো সেই ধরনের নেতৃত্ব নেই। পলিটিক্যাল পার্টির নেতৃত্ব কিন্তু শুধুমাত্র কমিউনিস্ট পার্টির নেতৃত্ব, অথবা আপনি বলতে পারেন ধর্মভিত্তিক নেতৃত্বের একটা চেইন থাকে, কিন্তু নর্মাল যে পার্টিগুলো, পলিটিক্যাল পার্টিগুলো, তার কিন্তু কোনো চেইন নেই। মানে আপনি এরকম না যে 40 জন নেতা চলে গেলে আরো 40 জন করে যাবে। এইখানে 40 জন পিছনে যারা আছে এখন, যারা মিড র্যাঙ্কিং বা আরো নেতা করছে,
তাদের নিজেদের ভিতরে এখন ইনফাইট হবে যে কে কিভাবে কোন নেতৃত্বে আসবে। কাজে পুরো নেতৃত্ব নিয়ে উনি ফিরবেন, এটা একটা আমার কাছে মনে হয় না একটা বিশ্বাসযোগ্য কোনো ঘটনা। দ্বিতীয় যেটা আমার মনে হচ্ছে, এত নোটিশ দিয়ে আসার দরকারটা কি? উনি যদি ফিরতে চান তাহলে আইনের আশ্রয়ে উনি ফিরবেন, নিজেই বলছেন, যতটুকু আমি শুনছি আপনাদের কাছ থেকে। তাহলে এত ঢাকঢোল পেটানোর তো দরকার নেই, অমুককে বললাম তমুককে বললাম আমি আসতেছি, আসবো, আসছি। এটা ইন্টারপ্রিটেশন তো অন্যরকম হতে পারে, যে তিনি যেই দেশে আছেন সেই দেশের সাথে বাংলাদেশের রিলেশনটি মাঝখানে তো একেবারেই বলতে পারেন যে মানে যেরকম হওয়ার কথা সেরকম হয়নি তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়। এখন তারা চেষ্টা করছে নির্বাচিত সরকারের সাথে একটা সমতা বজায় রাখতে। এটার পিছনে অনেক বড় কারণ আছে। কারণ ভারত, আমি যদি বলি, তার নেইবার থেকে দূরে সরে গেছে, যেটা ইন্ডিয়া চেষ্টা করেছিল গত বহু বছর নেইবার ফার্স্ট। এবং আপনাকে দেখতে হবে যে এই ছোট ছোট দেশগুলোকে নিয়ে ভারত তার যে মানে অন্যতম রাইভাল, প্রধান রাইভাল বলবো না, অন্যতম রাইভাল পাকিস্তানকে এক 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 ঘরে করে ফেলেছে, অন্তত সাউথ এশিয়াতে। সেটা পাকিস্তান আর কিন্তু সেই অবস্থায় নাই, কিন্তু এটা করতে গিয়ে ভারত তার নেইবারদেরকে হারিয়ে ফেলাচ্ছে। কারণ ওভার রাইডিং, আপনার প্রশ্নের উত্তরটা একটু বিস্তৃত হচ্ছে, বাট দেন আপনি দেখেন বাংলাদেশে একটা পরিবর্তন হয়েছে, নেপালে একটা পরিবর্তন হয়েছে, শ্রীলঙ্কায় একটা পরিবর্তন হয়েছে, এমনকি মালদ্বীপে একটা পরিবর্তন হয়েছে। এখন ইন্ডিয়া বা ভারতের যদি আমি বলি নেইবারিং কান্ট্রিগুলোকে যদি তার সাথে একটা সম্পর্ক নিয়ে আসতে হয়, কারণ এখানে আরো বড় কথা আছে, সেটা হচ্ছে চায়না ফ্যাক্টর ভারতের জন্য নিয়ে আসতে হয়, তাহলে তার সাথে রিলেশন ভালো করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশের সাথে ভারতের রিলেশনশিপটার মাঝখানে দাঁড়িয়ে আছে আওয়ামী লীগের পলাতক বা দেশ ত্যাগ করা নেতৃবৃন্দ। ইন্ডিয়ার উপরে যে চাপ পড়ছে না, এটা তো আমি বলতে পারবো না, বা আপনি বলতে পারবেন হয়তো, আমি বলতে পারবো না। ভারতের উপরে যে অ্যাকচুয়ালি তো ওনাকে ভারতে রাখার কথা ছিল না, ছিল উনি ভারতে অন্য দেশে যাবেন, সেখানে যেতে পারলেন না। সেই ক্ষেত্রে আমরা ঠিক জানি না এটা কি ভারতেরই কোনো চাপ কিনা যে ওনাকে দেশে ফিরতে হবে আগামী 6 মাসের মধ্যে। দ্বিতীয় জিনিস হচ্ছে, যেটা আমি মনে করি, উনি এটা বলে তার যে এখন যে এখানে ওয়ার্কাররা আছে যারা বিদেশ যেতে পারেনি, তারা নেতৃত্বহীন অবস্থায় আছে, তাদেরকে সাহস দেওয়া যে আমরা আসি, আমরা সব দল বলে চলে আসবো। উনি ভালো করে জানেন যে দল বলে এই মুহূর্তে ওনার আসলে যে কি হবে সেটা এই সরকারের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে কিনা আমার 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 সন্দেহ আছে, সেটা উনিও ভালো করে জানেন। এটা হয়তো একটা সাইকোলজিক্যাল স্টান্ট যে উনি ওনার দলের লোকজনকে চাঙ্গা রাখার জন্য। কারণ তারা তো কোনো রাস্তা দেখছে না, তাদের সামনে কোনো নেতৃত্ব নেই, তাদের সামনে কোনো নেতা গিয়ে দাঁড়ায় নেই যে আসো আমার পিছনে আসো, আমরা অর্গানাইজ হই। তো এই সব কারণ মিলে আমার মনে হয় উনি এটাকে সাইকোলজিক্যাল হিসাবে ইউজ করছেন। আর উনি বললে যে বাকিরা চলে আসবে, কারণ উনি শীর্ষ নেতা, তার নিচে যে নেতারা আছেন তাদেরকে প্রোটেকশন দেবে কে? তাদেরকে তো প্রোটেকশন দেওয়া সম্ভব না। তো আমি যেটা মনে করি যে উনি হয়তো একটা কোনো আন্তর্জাতিক চাপ বা যেই দেশে আছেন সেই দেশে একটা চাপের মুখে পড়ে কথা বলেছেন। দ্বিতীয়ত হয়তো উনি তার সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করছেন, যাদের এখন কোনো মানে অস্তিত্ব নাই বলতে গেলে। আর যদি উনি চলে আসেন তাহলে এদেশের রাজনীতির এটা বড় ধরনের
কেওস সৃষ্টি হতে পারে যদি গভর্নমেন্ট সেটাকে আগাম এবং ভালো মতো সেটাকে ট্যাকল করতে না পারে। এবং উনি যে আসবেন, ওনাকে যে ঢুকতে দেবে, এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি তো নাই। বর্তমান সরকার না চাইলে উনি ঢুকতে পারবেন না, ঢুকলেও ওনাকে আইনানুগের ব্যবস্থার মধ্যে ঢুকতে হবে। এটা আমি মনে স্যার, করি। আপনার কি মনে হয় সরকার তাকে ঢুকতে দিবে যদি আসেন তিনি? আমি তো মনে করি না, কারণ এই গভর্নমেন্টের পিছনে সরকারে যেই থাকুক, তার ব্রুট মেজরিটি থাকলেও তার বিরুদ্ধে বড় একটা অপোজিশন আছে। শুধু পার্লামেন্টে একটা অপোজিশন না, এই অপোজিশনটা কিন্তু সারা দেশে আছে। এবং আরেকটি জিনিস আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে উনি চলে গেছেন আজকে প্রায় 2 বছর, 1.5 বছর, 2 বছর। এবং এই যে জনগণের একটা প্রশ্ন, এই যে নেতারা গিয়ে বিভিন্ন দেশে থাকছেন, ইনাদের অর্থায়ন কে করছে? হু ইজ গিভিং দ্যাম মানি? তারা থাকছেন কিভাবে? তারা তো ভালোই আছেন, কেউ তো খারাপ নাই, এমন নাই যে ফুটপাতে দাঁড়িয়ে টাকা পয়সা চাচ্ছেন মানুষের কাছে। প্লাস ভারতে চলে যাওয়াটা এদেশের মেজরিটি লোক খুব ভালোভাবে দেখছে না। উনি যদি ইংল্যান্ডে থাকতেন, উনি যদি অন্য কোনো দেশে থাকতেন, তাহলে একটু অন্যরকম হতো। কিন্তু এই যে প্রো ইন্ডিয়া ওনার পার্টির পিছনে যে একটা ছাপ লাগিয়ে গেছে, বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটাকে পছন্দ করে না। স্যার, আমি একটা বিষয় একটু আপনার কাছে তুলে ধরি, আপনি কিভাবে দেখছেন? কারণ বাংলাদেশের পলিটিক্সটা আপনি অনেক দিন ধরেই খুব কাছে থেকে দেখছেন। এই আওয়ামী লীগের সময় 15 বছর বাংলাদেশটা আওয়ামী লীগ শাসন করলো। পলিটিক্যাল লোকজনের মধ্যে একটা খাই খাই ভাব থাকে, তাদের ব্যাপারটা এরকম যে আমরা দেশটা এখন খাবো। আওয়ামী লীগ খাইলো 15 বছর, এই সময়টা বিএনপি এবং জামাতকে যে কোনো ধরনের কম্পিটিশনের বাইরে রাখা হলো, বাধ্য করা হলো বাইরে থাকতে। 15 বছর আওয়ামী লীগ ভোগ করলো। এখন কি আবার আওয়ামী লীগ বাদ আবার 15 বছর এই যারা এতদিন বঞ্চিত তারা এটাকে আওয়ামী লীগ বাদ দিয়ে, মানে দেশের একটা অংশ বরাবরই কি এই পলিটিক্সে বা শাসন ক্ষমতার থেকে পুরো বহুদূর থাকবে? এই বাংলাদেশ কি এভাবেই চলবে একটা লং টাইম? আপনার কি মনে হয়? না, আমি তো শোনেন, আমি তো মনে করি যে কোনো বড় দল মানে পলিটিক্যাল পার্টি যদি নিজে নিজে নিঃশেষ হয়ে যায়, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলছি, নিজে নিজে নিঃশেষ হয়ে যায় দুনিয়ার সব জায়গাতেই। অনেক পলিটিক্যাল পার্টি আস্তে আস্তে সেই পলিটিক্যাল পার্টি থাকে না। ধরেন আমি যদি বলি ভাসানী সাহেবের ন্যাপ একসময় তো বেশ যথেষ্ট পপুলার ছিল, এবং মুসলিম লীগ মুসলিম লীগ ছিল, ন্যাপ ভাসানী ছিল। তো ন্যাপ ভাসানী তো একসময় আপনার ভালো, জি, এখন সেগুলো আস্তে আস্তে দুর্বল হতে হতে শেষ হয়ে গেছে। এখন আমাদের দেশেই তো অনেক দল যেগুলো দুর্বল হতে হতে শেষ হয়ে গেছে। আপনি ধরেন জাসদ, একসময় ভীষণ রমরমা ভাব ছিল, সেই জাসদ 4-5 টুকরা টাকা হয়ে এখন হয়তো এরপরে তাদেরকে আর পাওয়া যাবে না। কিন্তু বড় কি 2-4টা দল সেগুলো থেকে যায়, সেগুলো থেকে যাবে। এখন ইলেকশন যদি প্রপার হয় এবং ইলেকশনে যদি সবাই অংশগ্রহণ করে, তাহলে 15 বছর থাকবে না 5 বছর থাকবে সেটা আপনি বলতে পারছেন না। 15 বছর যারা ছিলেন তারা কিন্তু প্রপার ইলেকশন হলে 5 বছর টিকতেন না, 5 বছর টিকতেন না। একটা অল্টারনেটিভ একটা পর হতো, তাহলে বাংলাদেশের এই অবস্থা হয় না। কিন্তু আপনি যদি ইতিহাস আমাদের যে শিক্ষা দিল, জোর করে যদি আপনি থাকতে যান, আপনি যত পপুলারিটি নিয়েই আসেন না কেন, আমরা 5 বছর মধ্যে এক্সপোজ হয়ে যায়। আজকে ধরুন মাননীয় প্রধানমন্ত্রী বা উনি ওনার পার্সোনাল এক্সাম্পল সেট করছেন, কিন্তু আমি যদি বলি এই কিছুক্ষণ আগে দেখছিলাম যে একটা পার্টিকুলার উপজেলা পার্টির মধ্যে মারা হয়। আপনি কি মনে করেন যে এখানে আওয়ামী লীগ যেভাবে টাকা কামিয়েছে এই পার্টিতে লোকজন নাই এটা করার জন্য? অলরেডি সাইন অ্যান্ড সিম্পটম দেখা যাচ্ছে। এখন সেটা কতখানি কন্ট্রোলের মধ্যে থাকবে এটা এখনো তো আমরা বলতে পারি না। আর আমাদের দেশে পলিটিক্স মানে আমার একটা ব্যবসা।
তো সেই সেই ব্যবসা, সেটা আপনি কোনো পার্টিকুলার পার্টি যে ওই পার্টিতে করছে এই পার্টি করবে না, এই রকম আমার মনে হয় না। যে অন্তত আমার দেখা আমি এরকম দেখিনি। কিছু কম হয়, কিছু বেশি হয়, কিছু কম হয়, কিছু বেশি হয়। কিছু কম হয় যদি টপ লেভেলে অত্যন্ত স্ট্রিক্টলি অ্যাকশন নেয় এবং কন্ট্রোল করে। কিন্তু এখন আমি মেম্বার পার্লামেন্ট হয়ে আমি সব টেন্ডারে পার্টিসিপেট করব, আমার কোম্পানি পার্টিসিপেট করবে, আমাকে পেতে হবে, এটা যদি হয় তাহলে তো আপনি কন্ট্রোল করতে পারছেন না। দ্বিতীয় জিনিস হলো, সব ক্ষেত্রে খারাপ জিনিস যেটা হলো সেটা হলো আমাদের দেশের যে নির্বাচন বা রাজনীতি করতে হলে আপনাকে এখন পকেটে পয়সা থাকতে হবে। আগের ওই রাজনীতি নাই যে স্কুল টিচার স্কুলে একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার তিনি রাজনীতি করছেন তার নৈতিক চরিত্রের উপরে, তার সততার উপরে। এখন আপনার কাছে টাকা পয়সা, আপনি আমাকে একটা বলেন যে যে কোনো একজন রাজনীতিবিদ বা তার এমপির কথা বলেন, প্রাক্তন এমপির কথা বলেন, তারও নিচের কথা বলেন, তিনি খুব কষ্টে আছেন বাংলাদেশে। সেটা কোনো পার্টি, আমি কোনো পার্টির নাম নেব না, সব পার্টি কষ্টে আছে বলেন। আমরা যারা চাকরি করেছি, এত বছর চাকরি করেছি, আমরা তো এখনো আমি চিন্তা করি যে ভাই আগামী মাস 1-2 মাস পরে কিভাবে হাউ উড আই। কিন্তু আমাদের এখানে পলিটিশিয়ানদের তো আমরা ওরকম দেখি না। কোনো রাজনীতিবিদ আমার চোখে পড়ে নাই যে তিনি বাজারের থলি নিয়েই বাজারে গিয়ে জিনিসপত্র কিনছেন, অত্যন্ত মেপে মেপে কিনছেন। খুব কম। এটা ছিল এক সময় ছিল, কিন্তু এখন নেই। এখন কোনো পার্টিতে নেই। সরি টু টেল, কোনো পার্টিতে নেই। সবাইকে দেখলে মনে হয় সুপার রিচ, তাদের কোনো চিন্তা ভাবনা নেই। তো এটা হয় কিভাবে? তাহলে বাংলাদেশের আমরা যখন বলি যে হাজার হাজার কোটি টাকা কোথায় চলে গেছে, তো এখন রাজনীতি মানুষ করে নিজের লাভবান হওয়ার জন্য। ইভেন আমি যা দেখি, এই যে এখন দেখছি, আগেও দেখেছি, ছোট ছোট পাতি নেতা তারাও দোকানে গিয়ে চাঁদাবাজি করে না, টাকা দিতে হবে, এই অকেশন, ওই অকেশন, অমুক ভাই তমুক ভাই। এটা তো এখন আমাদের রাজনীতির একটা অংশ হয়ে গেছে। এবং আপনি যখন এটা করবেন তখন আপনি আমলাতন্ত্রেও আটকাতে পারবেন না। আপনি কোনো অ্যাডমিনিস্ট্রেশন আটকাতে পারবেন না। স্যার, আমি এই আওয়ামী লীগ শেখ হাসিনা প্রসঙ্গটা এখানেই শেষ করব। শুধু ছোট্ট করে জানতে চাই, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা রয়ে গেছে এবং সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন যে বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। আপনার কাছে কি মনে হয়? এটা বর্তমান গভর্নমেন্ট বলেছে ঠিকই, কিন্তু আপনি লং রান একটা পার্টিকে এভাবে বন্ধ করতে পারেন। আপনি পার্টি শুদ্ধি করতে পারেন। শুদ্ধি মানে আমি যদি বলি, যারা অন্যায় করেছে, ঘোরতর অন্যায় করেছে, এই অন্যায় যদি বলে আমি অন্যায় করিনি, নিশ্চয়ই করেছেন আপনি, এগুলো পরিষ্কার। এটা নিয়ে আমি আর কথা বলতে চাই না। এতগুলো লোক মারা, আচ্ছা ঠিক আছে, 1400 লোক মারা নাই গেল, 100 লোক তো মারা গেছে, একটা লোক তো মারা গেছে, হুকুম তো দেওয়া হয়েছে। এগুলো এখন ওপেন লিথেল ওয়েপন ইউজ করা হয়েছে। যেই ওয়েপন পুলিশের কাছে থাকার কথা না, সেটা তাকে দিয়ে সেই ওয়েপন দিয়ে সজ্জিত করা হয়েছে এবং সেগুলো অকাতরে ইউজ করা হয়েছে। এখনো তো ভিডিওতে দেখা যায়। কাজে ওইসব লোকের রাজনীতি করার কোনো অধিকার আছে বলে আমি মনে করি না, যদি পরিষ্কার করতে হয়। তাহলে একটা পার্টিকে ডিসাইড করতে হবে তারা কি তাদের ওই রকম ভাবে থাকবে না অন্যভাবে থাকবে। যদি সরকার ব্যান করে থাকে পার্টি, কি কারণে করেছে, সেই কারণটা আপনি শুদ্ধিকরণ করবেন কি করবেন না, না আপনি ওরকমই থাকবেন। আপনি আমাকে বলেন, এত 2 বছর হয়ে গেছে, এত কথা হলো, আজ পর্যন্ত আওয়ামী লীগের টপ নেতারা বলেছে যে আমাদের ভুল হয়েছে, আমাদের অন্যায় হয়েছে। আমরা 1400 হোক আর 100 হোক বা 150 হোক, ভারতে গেছে, যে কারণেই হোক, তার শাসনে। উনি এখন বলবেন
অমুকে এসে মারছে, তমুকে এসে, এগুলো তো এইসব গল্প যত বলবেন ততই মানুষের মনের থেকে আপনি বের হয়ে যাবেন। ইউ অ্যাকসেপ্ট দ্যাট ইউ হ্যাভ ডান মিস্টেক, ভুল হয়েছে, নেতৃত্বে ভুল হতে পারে, অ্যাসেসমেন্টে ভুল হয়েছে, যে কারণেই হোক, কিন্তু সেটা তো আমরা দেখছি না, সেই রিপেন্টেন্স নেই, বরং উদ্ধতপনা আছে। আমার মনে হয় না যে এটা করে বাংলাদেশে অন্তত কামিং ফিউ ইয়ার্স এর মধ্যে ওনারা এই মানুষ এগুলো ভুলে যাবে। কারণ যারা চোখে দেখেছে ইয়াং পিপল, আমরা না হয় থাকবো না, কিন্তু দিস ইয়াং পিপল আপনি চিন্তা করেন এরা কারা? এরা ওই একবার মার খেয়েছিল যখন স্কুলে, নিরাপদ সড়ক করতে গিয়ে মার খেয়েছিল, তারা ইউনিভার্সিটিতে গিয়েছে। এখন তারা আরো বড় হয়েছে, কিছু কিছু নেতৃত্বের দিকে চলে যাচ্ছে, কিন্তু পলিটিক্স করবে। তো এরা তো ভুলবে না, এরা তো ভুলবে না। আমি আপনি হয়তো আমাদের স্মৃতিবর্ষ হবে, আমরা ভুলে যাবো, চিনব না আগের লোকজনকে কিছুদিন পরে। They are not going to forget. These young people are not going to forget. স্যার আমি এই শেষ যেহেতু প্রসঙ্গ চলে এসছে, আপনারা যখন ইন্টারিম গভর্নমেন্টে ছিলেন তখন আমার যতদূর মনে পড়ে উপদেষ্টা পরিষদ পুরোটাই বসে সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগের রাজনীতি নির্বাহী আদেশে নিষিদ্ধ করেছিল। আপনি কি তখন একমত ছিলেন, বা আপনার তখনকার অবস্থান আর এখনের অবস্থানে কি কোনো পার্থক্য আছে? ক্যাবিনেটে ছিলাম কাজে বলতে পারবো না, এটা বলা উচিত হবে না যে আমি একমত ছিলাম কি একমত ছিলাম না। কিন্তু আমার যতদূর মনে হয় অ্যাক্টিভিটি নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম, ছাত্রলীগ এবং মূল আওয়ামী লীগের কার্যক্রম, পার্টি নিষিদ্ধ করার মতো আলোচনা আমার মনে পড়ে না। কার্যক্রম আমি একটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। বাংলাদেশে এই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে খুব আলোচিত একটা সাবজেক্ট হচ্ছে ডিপ স্টেট। আপনি যখন ক্ষমতায় ছিলেন আপনার চোখে কি এরকম ডিপ স্টেট এলিমেন্ট কিছু পড়েছে? কারণ ডোনাল্ড ট্রাম্প নিজে বলেছে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের জন্য বাইডেন প্রশাসন $29 বিলিয়ন 3জন লোককে দিয়েছিল। এটা জানতে চাই, এবং পাশাপাশি জানতে চাই একটা ঘটনা ঘটেছে গত সপ্তাহে। খুব ব্যতিক্রমী ভাবে বাংলাদেশের পার্লামেন্টের দক্ষিণ প্লাজা আমেরিকান এমবেসিকে ব্যবহার করতে দেওয়া হয়েছে, যেটার হোস্ট ছিল আমেরিকান এমবেসি। পৃথিবীর কোনো দেশের স্বাধীনতা দিবস অনুষ্ঠান আমাদের দক্ষিণ প্লাজায় হয় না। এইবার এই আয়োজনটা আপনার কাছে কি ব্যতিক্রম মনে হয় না, বা এটা কতটা সমীচীন হয়েছে? আমার কাছে ব্যতিক্রম হয়েছে। ইভেন ককাসটা আমি বুঝতে পারবো না, এখানে ককাস কারা, কিভাবে ককাস করলেন, কি বৃত্তান্ত, কি ডিটেইল কিছু বলতে পারবো না। তবে আমার কাছে এটা একটা অভিনব মনে হয়েছে। কারণ গত বাংলাদেশের স্বাধীনতার পর থেকে সরকারের সময় কিন্তু এটা হয়নি। 4th of জুলাইতে যেটা হয়েছে সেটা এমবেসি প্রাঙ্গণে হয়েছে, বড় আকারেই তারা করতো, তারা করেছে। দুই একটাতে আমিও ছিলাম, এখন তো যাই না। এটা হঠাৎ করে আমি বলতে পারবো না যে গভর্নমেন্ট কেন এই ডিসিশন নিয়েছে, এটা নিয়ে অনেক কথা, অনেক কিছু আছে। ট্রাম্প বলেছেন $29 বিলিয়ন নাকি, কোন 3জনকে দিয়েছে এটা বলতে পারবো না, স্পেকুলেশন নিয়ে অনেক নাম টাম শুনেছি। আরেকটি কথা আপনাকে বলি, আপনি যখন আপনার ঘরে একটা গন্ডগোল বাঁধাবেন, আপনি যেটা সলভ করতে পারবেন না, আপনার ঘরের প্রতি যদি আমার একটা কোনো শ্যাম দৃষ্টি থাকে যদি বলি, তাহলে আমি কি সেই সুযোগ নেব না? আপনি কেন সুযোগ দিবেন? আমি যদি আপনাকে বলি, এই মুভমেন্টটা যখন শুরু হয়েছিল তখন এই উল্টাপাল্টা কথা না বলে এটা কি বসে শোনা যেত না? কি সমস্যা তো কিচ্ছু ছিল না প্রথম দিকে। আপনি তো পরের দিকের কথা আমি বাদ দিলাম, প্রথম দিকে যখন এই ছাত্রছাত্রীরা বা ইয়াং পিপল বের হলো, কি চেয়েছিল? কোটা আন্দোলনে কোটাটা যেন না থাকে। এটা কি নেগোসিয়েশন করা যেত না, আলোচনা করা যেত না? এটা সবাই মিলে এক ধরনের মনে করলো যে তারা আমাদেরকে চ্যালেঞ্জ করছে। দ্যাটস নট ট্রু। আপনি এটা করতে পারলেন কেন? বিকজ আপনি নির্বাচন, জনগণের ম্যান্ডেট নিয়ে তো আসেন না। যদি সরকার সেরকম ম্যান্ডেট নিয়ে আসতো তাহলে এটা করতে, এটা কি আপনি চিন্তা করে দেখেন জিনিসটা কি ছিল।
সেখান থেকে এই না, আই না, ওই না, অমুকের নাতি না, অমুকের পুতি না, অমুক রাজাকার, এই করে জিনিসটাকে কিন্তু আপনি যে স্ফুলিঙ্গটাকে আগুন বানিয়েছেন। ঠিক, আমি পাশে দিয়ে যাওয়ার সময় দেখলাম ভাই আগুন জ্বলতেছে, আমি একটু আমার মাছটাকে বেক করে নিই। এখন এখানে আপনার বিরুদ্ধে, আমি যখন জানি যে আমার বিরুদ্ধে কিছু কিছু লোক বা কিছু কিছু সংস্থা চেষ্টা করছে আমাকে বিপদে ফেলার, আই হ্যাভ গিভেন ফিল্ড, আমি ফিল্ড দিয়েছি। পুলিশকে কে নামিয়েছে? ডিপ স্টেট নামিয়েছে। পুলিশকে কে নামিয়েছে? পুলিশকে এই ওয়েপন ইউজ করতে কে বলেছে? ডিপ স্টেট বলেছে। কেউ কি নেগোসিয়েশনে গিয়েছিল, নাকি আরো চ্যালেঞ্জিং কথাবার্তা বলেছে যে ছাত্রলীগই যথেষ্ট, ছাত্রলীগ নামায় দিয়ে মারপিট কর? ভাই, আমার কথা হচ্ছে যে আপনি আগে আপনার কলারে ঝুঁকে দেখেন আপনি কি করেছেন। ইউ হ্যাভ গিভেন চান্সেস। আমি সবসময় মনে করি যে একটা স্টেট পরিচালনা করতে হলে অনেক জিনিস আপনাকে হজম করে থাকতে হয়। আমরা এত বড় কোনো শক্তিশালী দেশ নই, নট লাইক ইভেন ইরান, যেটা আমরা দাঁড়াবো আর উই ক্যান ডু এভরিথিং। আমরা একটা ছোট দেশ, একটা গরিব কান্ট্রি, এবং সেই আমরা যদি মনে করি যে আমাদের পার্শ্ববর্তী দেশ সবসময় আমাদেরকে প্রোটেক্ট করবে, তারাও তো এখন বিপদে আছে। সো আপনি ডিপ স্টেটের কথা বলছেন, ডিপ স্টেটের ডেফিনেশনে যদি আমি প্রপারলি বুঝি, অল দি ইন্টেলিজেন্স অ্যান্ড আদার থিং, দেশি বিদেশি, আপনি তো তাদেরকে সুযোগ করে দিয়েছেন। আপনি সারাদিন আমাকে গালাগালি করবেন, আর তারপরে আপনি মনে করবেন যে আমি ডিপ স্টেট, মানে তারা চান্স পেলে আমাকে দুধ খাওয়াবে, মিষ্টি খাওয়াবে। পসিবল? আমি আমার অনেক বন্ধু বান্ধব বসতাম, বলতাম ভাই তোমরা সাপের লেজ দিয়ে কান খোঁচাচ্ছ, দ্যাট ইজ, লোকে মানা করে যে সাপের লেজ দিয়ে কান খোঁজাবেন। সো ইউ হ্যাভ গিভেন চান্স। আপনি আপনার এক তো ঠিক করেন নাই, আপনার এক সোজা করেন নাই। আপনি ভেবেছেন যে এই সমস্ত স্টেটের সমস্ত কিছু আমি দখল করে আছি, কাজে নোবডি ক্যান ডু এনিথিং, অ্যান্ড সামবডি আউটসাইড আমাকে সবসময় হেল্প শেল্টার দেবে। আপনি আপনার ঘর দেখবেন না, আমার ঘরটা আগে দেখবেন। আমার ঘর দেখবেন কিছুদিন, তারপর তো আপনার সমস্যা যখন হবে তখন তো আমার ঘরটা আপনি দেখবেন না। দ্যাটস হোয়াট আই ক্যান থিঙ্ক। আমার বিশ্লেষণ যদি আপনি চান, তাহলে আপনি ডিপ স্টেটের কথা বলছেন, ডিপ স্টেটকে আনছেনই তো আমি। I have given them, I have invited them to do it. অন্য কোথাও করে না কেন? আমি আরো দুটা সাবজেক্ট দিয়ে স্যার আজকে আলোচনা শেষ করবো। আমরা বলেছিলাম হাফ এন আওয়ার সময় নিব। একটা বিষয় খুব জানার আগ্রহ, বাংলাদেশে অনেক মানুষ জানে না, আপনার কাছ থেকে আমরা জানতে পারি কিনা। অনেক মানুষ জানে না, আমরাও জানি না, কেউই হয়তো সেভাবে জানে না। আপনার মনে আছে অন্তর্বর্তীকালীন সরকারের সময় একটা দীর্ঘ সময় বর্তমান প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উনি দেশে আসছিলেন না, এবং একটা পর্যায়ে তিনি বললেন যে আমার আশাটা শুধু আমার একক সিদ্ধান্তের উপরে নির্ভর করে না। আপনি কি তখন উপদেষ্টা পরিষদ, যেহেতু গুরুত্বপূর্ণ জায়গায় আপনি ছিলেন, আপনার কাছে কি কোনো তথ্য ছিল যে তারেক রহমান সাহেব কেন ফিরছেন না, বা আপনার কোনো জানার আগ্রহ হয়েছিল কিনা, এরকম কোনো বিষয়ে বলা যায়? নো আইডিয়া, এগুলো নিয়ে আমাদের আলোচনা হয় নাই, বলতে পারবো না। কোনো লেভেলে যদি আলোচনা হয়ে থাকে তাহলে হবে, কিন্তু এটা নিয়ে আমাদের উপদেষ্টা মন্ডলীর মধ্যে কেউ জানে বলে জানি না। এটা একটা পলিটিক্যাল ইস্যু, ওনাদেরই পলিটিক্যাল ইস্যু, হয়তো কিছু ইন্টারন্যাশনাল ইস্যু, যেটা ওনাদেরই জানার কথা। আই ডোন্ট থিঙ্ক এটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ওভাবে কোনো আলোচনা হয়েছে বলে, আই ডোন্ট থিঙ্ক সো। বর্তমান সরকারের শুরুটা কেমন হলো বলে আপনার মনে হয়, আপনার চোখে কেমন দেখছেন? আমি খুব একটা খারাপ দেখছি না, খুবই একটা খারাপ দেখছি না। কারণ আপনি দেখেন 15 বছর বা 16 বছর যেভাবে একটা দেশ চলেছে, যেভাবে তারপরে যেভাবে সরকারটা পতন হলো, এটা কোনো রেগুলার হয় নাই। এটা এই ধরনের পতনে ভেঙে পড়ে, সব ভেঙে পড়ে। আপনার সোসাইটি ভেঙে পড়ে, অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়ে, ল এনফোর্সিং এজেন্সি ভেঙে পড়ে।
আপনার যদি মনে থাকে, ইস্ট ইউরোপ যেভাবে ভেঙে পড়েছিল, প্রত্যেকটি রাষ্ট্র কাঠামো ভেঙে পড়েছিল। তারপরে সেই কাঠামো তৈরি করতে, সেই কাঠামোকে পুনঃ কি বলে এটাকে, মানে পুনর্নির্মাণ নির্মাণ। কতখানি সময় লেগেছে। এখনো অনেক ইস্ট ইউরোপিয়ান, তথাকথিত ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিগুলো কিন্তু এখনো পর্যন্ত ভিতরে দাঁড়াতে পারেনি। তো সেই জায়গাতে বাংলাদেশকে যদি আপনি ধরেন, আমরা একটা জিনিস যেটা অনেকে ভুল করে, তত্ত্বাবধায়ক সরকার 2 বছরের ছিল, তারা একটা সিস্টেমের মধ্যে আসছে, এভরিথিং ওয়াজ সিস্টেমেটিক, কিন্তু এটা সিস্টেমেটিক ছিল না। এটা আপনি চিন্তা করেন, শুধু পুলিশ ফোর্সের কথা চিন্তা করেন, পুলিশ ফোর্স প্রায় সপ্তাহখানেক তো মাঠেই ছিল না। এরকম কোনো ঘটনা বাংলাদেশে আগে ঘটেনি। লিবারেশন ওয়ারটা আমি বাদে দিলাম এই সময়। তাহলে তার মানে পুলিশ ফোর্স এখন পর্যন্ত স্ট্রাকচার হিসেবে দাঁড়াতে পারেনি। অ্যাডমিনিস্ট্রেশন এখন পর্যন্ত স্ট্রাকচার হিসেবে দাঁড়াতে পারেনি। এখনো অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে একটা অস্থিরতা রয়ে গেছে, কারণ যে কে কার লোক এখন সেগুলো খুঁজে বের করা হচ্ছে। আপনি যদি অ্যাডমিনিস্ট্রেশনে এটা করেন, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন কোনোদিন দাঁড়াতে পারবে না। আপনি আবার 5 বছর পরে চলে যাবেন, না 10 বছর পরে চলে যাবেন, তারপরে আবার আরেক কিস্সা কাহিনী শুরু হবে। সো আপনি করছেন কি, আপনি করছেন এটাকে ফ্রেজাইল, এটাকে আপনাকে ভঙ্গুর অবস্থা রাখছেন। পুলিশের যে একটা সাইকোলজি ঢুকে গেছে, সেটা আপনি নতুন পুলিশ যতই আনেন না কেন, আপনি যতক্ষণ পর্যন্ত ওইটাকে অ্যাড্রেস না করবেন এবং সেই জায়গাতে যদি আপনি হিট করতে না পারেন, সেইখানে যদি আপনি কারেকশন আনতে না পারেন, তাহলে ইট উইল টেক লট অফ টাইম। তো কাজেই আমি মনে করি যে গভর্নমেন্ট আজকে 3 মাস বা 4 মাস হলো, 4 মাসে যদি আমি জাজ করি যে তারা এখানে ফেল করেছে, এখানে ফেল করছে কিনা, তাহলে এটা আমার মনে হয় যে মিনিমাম তাকে 6 মাস 8 মাস দিতে হবে। যেটা সিজ পলিসি এই পর্যন্ত আমার যেটা মনে হয় যে বাংলাদেশকে একটা সক্রিয়তার জায়গা আনার জন্য একটা চেষ্টা হচ্ছে। সেটা কতখানি আসতে পারবে আমি জানি না। ডিসিশন মেকিং, যে আমি কার সাথে কাজ করব, কোনটা আমার জন্য ভালো, তো সেটা আমি করতে গিয়ে আমি আরেকজনকে প্লিজ করতে হবে, আমি সেটা মনে করি না। তো সেই জায়গাতে আমি মনে করি যে এখনো বলার সময় আসেনি যে কেমন করছে। আমি তো দেখছি যে দে আর ট্রাইং, যে ভঙ্গুর অবস্থা ছিল সেই ভঙ্গুর অবস্থা থেকে বের করা, কিন্তু কিছু সমস্যা তো হয়তো এখন পর্যন্ত তারা অ্যাড্রেস করতে পারেনি। সেই সমস্যা যদি অ্যাড্রেস করতে না পারে, তাহলে হয়তো আমরা আরো 3, 4, 5 মাস পরে হয়তো বুঝতে পারবো, বা 1 বছরের মাথায় আমরা বুঝতে পারবো যে সরকার কোথায় ভুল করেছে এবং কোথায় দে ফেইলড। স্যার, আমি পুলিশের কথা আপনি বললেন, আমি একটা বিষয় একটু আপনার মতামত জানতে চাই। এটা হলো যে 5 আগস্ট পর্যন্ত অনেক কিছুই ঘটেছে, একটা আন্দোলন, গণ অভ্যুত্থান, অনেক কিছু ঘটে। তো 5 আগস্টের পরের 3 দিনে আপনার সরকার গঠন পর্যন্ত বাংলাদেশে বেশ কিছু পুলিশ হত্যার ঘটনা ঘটেছিল, এবং বর্তমান সরকার লাগাতার ভাবে ওই জুলাই আন্দোলনের সাথে একদম 5 আগস্টের পরেও যারা ছিল 15 তারিখ পর্যন্ত সবাইকে ইনডেমনিটি দিয়েছে। আপনার কি মনে হয় না যে পুলিশ হত্যার একটা মিনিমাম তদন্ত হওয়া প্রয়োজন ছিল, বৃহত্তর স্বার্থে, দেশের স্বার্থে, এবং যে পুলিশগুলো মারা গেছে তারা কিভাবে মারা গেল, কারা হত্যা করলো, এগুলো বাংলাদেশের প্রয়োজনে বের করা প্রয়োজন ছিল? অনেক কিছু তো বের করার প্রয়োজন আছে, শুধু পুলিশ হত্যার কেন। ধরুন আমি যদি বলি আপনাকে যে কথাটা এখনো মানুষ জানে, যে ইউনিফর্মের বাইরের লোকজনের কাছে ওয়েপন গুলো কেমনে গেল। ইউনিফর্মের বাইরে, মানে পুলিশ ইউনিফর্মের বাইরে যে ধরনের ওয়েপন আমরা হাতে দেখেছি, সে কি আমি জানি না, সে কি কোনো পার্টিকুলার দলের কর্মী না ওটাও আমরা গেস করতে পারি। এগুলোর ইনকোয়ারি তো আগে আপনাকে করতে হবে, যে রাইফেল গুলো, হাতিয়ার গুলো এইভাবে কিভাবে ইউনিফর্মের বাইরে ইউজ হয়েছে এবং গেছে। আজকেও আমি বোধহয় ফেসবুকে একটা দেখলাম। আপনি একটা যদি ইনকোয়ারি করেন, তাহলে বাকিগুলো অটোমেটিক্যালি আসবে। আপনি ইনডিমিউনিটি যদি এক জায়গায় দিয়ে থাকে, তো বাকিগুলো তো দেওয়া হয়নি। তো আমার মনে হয় যে ইনকোয়ারি বা তদন্ত প্রপার সবকিছুই করতে হবে। হয় কিছু তদন্ত অনেক সময় হয় তদন্ত প্রকাশ হয় না, সেগুলো স্টেটের মধ্যে থাকে।
কিন্তু এই কিছু কিছু তদন্ত আপনাকে করতে হবে যে পুরো জুলাই মাসের এই আন্দোলনের মধ্যে কার কি কিভাবে কিভাবে বিশেষ করে এই এতগুলো মানুষ মারা গেল এবং কারার জন্য দায়ী ছিল, এবং এটা রিটালিয়েশনে পুলিশের উপরে যে আক্রমণটা হয়েছে সেটাই বা কারা করলো। এটা আজকে না হোক কালকে না হোক দুদিন পরে, তো 2-4 দিন পরে এগুলো বেরোবে। তো সামষ্টিক আমি মনে করি সমষ্টিগতভাবে যদি আপনি অ্যাপ্রোচ করেন, একটা রেখে আরেকটা না, একটা বাদ দিয়ে আরেকটা করবেন, সেটা না করে সমষ্টিগতভাবে যদি আপনি অ্যাপ্রোচ করেন তাহলে অনেক কিছু জবাব পাওয়া যাবে। স্যার, আমি একজন দর্শকের একটা প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করতে চাই। দর্শক জানতে চাইছে, আমরা জানি যে আপনি মানে বাংলাদেশের কোনো মানুষ আপনাকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি ভাবে না, মুক্তিযুদ্ধে আপনার সাহসী অবস্থান, আপনার সবসময় লিখনীতে। দর্শক জানতে চান যে আপনি সরকারে ছিলেন, কিন্তু 5 আগস্টের পরের সরকারের সময় কেন মুক্তিযুদ্ধের অসংখ্য মোরাল ভাঙা হলো, কেন বীর শ্রেষ্ঠদের ভাস্কর্য ভাঙা হলো, এবং আপনি কেন নীরব ছিলেন, কেন আপনি সে সময় এইসব বিষয়ে কেন কথা বলেন? যেটা হয়েছে এটা দুঃখজনক, এটা আমরা অনেকেই বলেছি যে এটা হওয়া উচিত ছিল না, এবং এটা আকস্মিক ভাবে হয়েছে। এবং বিশেষ করে মুরালের কথা বলবো না, বিশেষ করে মুক্তিযুদ্ধ নিয়ে এই কখনোই মুক্তিযুদ্ধের বিপরীতে কেউ কখনো কোনো কথা মুখ দিয়ে বের করেনি। যদি বের করতো তাহলে নিশ্চয়ই প্রোটেস্ট হতো। ওখানে মুক্তিযোদ্ধাও ছিল, মানে এই ক্যাবিনেটের মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মুক্তিযুদ্ধ নিয়ে তো কোনো কথা ওঠেনি। আর মুক্তিযুদ্ধ না হলে আমি আপনার সামনে বসতাম নাকি? আপনি আমাকে খুঁজে পেতেন নাকি? মুক্তিযুদ্ধ যদি না হতো আর আমরা যদি স্বাধীন না হতাম, তাহলে আপনি আমাকে এখন খুঁজে পেতেন? আমি কোথায় পড়ে থাকতাম, কোথায় কি আপনি চিনতেন, আপনি বা কোথার থেকে আসতেন? সো স্বাধীনতা যুদ্ধ বা স্বাধীনতা নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। কোশ্চেন ডাজ নট অ্যারাইজ, ইট ক্যানট বি ইকুয়েটেড উইথ এনিথিং। হ্যাঁ, দেশ স্বাধীন না হলে আমি যদি বলি তাহলে এই জুলাই আন্দোলনই বা কোথার থেকে হতো, কে করতো এগুলো? ওটার সাথে আমার মনে হয় না যে কোনো ক্লাস ছিল। আমি কাউকে তার বিরুদ্ধে কোনো কথা বলতে আমি শুনিনি। যেটা ছিল সেটা ছিল আপনার যেটা বলেন আপনি আওয়ামী লীগের যে কর্মকাণ্ড এটার উপরে, আর পাবলিক রেজকে বা মব জাস্টিসকে এটাকে সামহাও আর আদার এই অন্তর্বর্তীকালীন সরকার এটাকে কন্ট্রোল করতে পারেনি। এটা অনেক বড় ব্যর্থতা, কালেক্টিভ ব্যর্থতা। এটা আপনি আমাকেও দোষ দিতে পারেন এই ব্যর্থতা, এবং এই ব্যর্থতার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকেই দায়ী থাকতে হবে, এতে কোনো সন্দেহ নেই। আর পারিনি। প্রসঙ্গক্রমে আমি বলতেই হচ্ছে যে আপনাদের সরকারের সময় ধানমন্ডি 32টা দুবার ভাঙা হয়েছে, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, এবং এইটা সরকার ফেরায়নি, বরঞ্চ সরকারি ভাবে বুলডোজার সাপ্লাই দেওয়া হয়েছে, এরকম অভিযোগ আছে। আপনার এই বিষয়ে বলতে পারবো না, বাট দিস ইজ সামথিং যে জিনিসটা করা উচিত ছিল না, এটা প্রিভেন্ট করা উচিত ছিল। এখানে একটা বড় ধরনের ফেলিয়ার হয়েছে। ফেলিয়ারটা কেন হয়েছে আমি জানি না। সেটা হয়তো আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভালো বলতে পারবে যে হোয়াই দে ডিড নট ট্রাই। ঠিক আছে, 1 লক্ষ বা আমি যদি বলি 10,000 লোক গেছে, 20,000 লোক গেছে, আর সামবডি শুড ট্রাই তো করবে, সেটা তো হয়নি। সেটা আমি বলি যে আমরা সবই এটার জন্য অ্যাটলিস্ট আমি তো খুবই কি বলবো যে এটা যখন হয়েছে বা হচ্ছিল, এটা নিয়ে আমি বোধহয় তখন আইদার দেশের বাইরে ছিলাম অথবা আমি ঢাকায় এসে যখন ঢাকা আসি, আমি এসে দেখেছি এই আপনার ইউটিউবে দেখেছি। ইউটিউবে তারিখটা আমার মনে নেই কত তারিখ এটা হয়েছে, ইউটিউবে দেখেছি। সেকেন্ড টাইম কবে হলো আমার ঠিক মনে নাই, কিন্তু এটা একটা বড় ধরনের ফেলিয়ার। এখন সেটার জন্য আপনারা বলতে পারেন অমুকে জানতো না, কিন্তু জানতে হবে যে ওয়াই ওই সময়কার দায়িত্বে থাকা দায়িত্বরত যে মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রি কেন অ্যাকশন নিতে পারলো না, হোয়াট ওয়াজ দ্য প্রবলেম। এবং এটা ডেফিনেটলি নট এ গুড থিং টু বি ডান। এবং আমি মনে করি
যে এটা করে মানুষের সিম্প্যাথিকে জাগ্রত করে দেওয়া হয়েছে। এটা ঠিক হয়নি। দিস ইজ নট কারেক্ট, নট অ্যাকসেপ্টেবল। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনার সুস্থতা দীর্ঘায়ু কামনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে যাচ্ছি। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার দর্শকদের আসসালামু আলাইকুম। Thank you. কিছু হয়েছে যার জবাব নেই।